বাড়িতেই থাকছো গত 2 বছর ধরে, তাই তোমাকে একটা কথা বলতে চাই। আয়ুষ মুখের খাবার শেষ করে বলল, হুম, বলো। তুমি কিন্তু আমার কথার বাইরে গিয়ে আমার কোম্পানি হাল না ধরে নিজের স্বপ্ন পূরণ করেছো, ডিটেকটিভ হয়েছো। হুম। আমি কিন্তু তোমাকে কিছু বলিনি। হুম। আফরানেরও কোনো খবর নেই, আদৌ বেঁচে আছে তো নাকি সেটাই জানা নেই। আমার এগুলো শুনতে ভালো লাগছে না, যেটা বলার সেটা সোজাসুজি বলো। ধরো আমি যদি মারা যাই, আমার কোম্পানি কে সামলাবে? আয়ুষ বাবার কথায় এতক্ষণে বাবার দিকে তাকালো। আমি ভুল কিছু বলছি না। শোনো, আমি চাই তুমি এবার বিয়েটা করো, এটা তোমার দায়িত্ব হিসেবে করতে হবে। আয়ুষ বাবার কথায় কাশতে শুরু করে। আরিয়া এবার চাচার দিকে তাকিয়ে বলল। চাচা, ভালো সিদ্ধান্ত। জাফর কিছুটা অবাক হলো। মনে হলো অনেকদিন পর মেয়েটা একটু কথা বলল। সেই কবে কথা বলেছে তার জানা নেই। আয়েশ আরিয়ার দিকে তাকিয়ে বলল। বাবা, আমি এখন বিয়ে করতে চাই না, তাছাড়া তোমার বড় ছেলে এখনো। আয়েশের কথা কেড়ে নিয়ে জাফর বললেন। সেটা তোমার ভাবতে হবে না, তারটা সে নিজেই ভাববে। আর আমার মনে হয় না সে জীবন নিয়ে কিছু ভাববে। তুমি নিজেরটা ভাবো। বাবা প্লিজ, তুমি আমাকে জোর করতে পারো না। জাফর এতদিন খেয়াল করেছে আরিয়ার প্রতি তার দুর্বলতা, তার অপ্রকাশিত ভালোবাসা, না বলা কবিতা। কিন্তু মূল তো দেখতে চেয়েছিলেন আরিয়া ও আয়েশের প্রতি দুর্বলতা আছে কিনা। কিন্তু যা বুঝলেন তাতে আর কিছু বলার থাকলো না। তাই কিছুটা হতাশ হয়ে বলল। ঠিক আছে, তোমার ইচ্ছে। প্রতিদিনের মতো আজকেও আয়ুষ আরিয়ার সাথেই বের হলো। যদিও কখনো আরিয়ার সাথে কথা বলতে চাইলেও পারে না। আরিয়া তার আগেই গাড়ি থেকে বসে চলে যায় কলেজে। তবে আজ বাগানের কাছে গিয়ে আরিয়াকে উদ্দেশ্য করে বলল। আজ তোকে আমি নিয়ে যাই, যাবি আমার সাথে? তবে তুই না গেলে আমি কিছু মনে করব না, জোর করছি না, কিন্তু এমনি বললাম। আরিয়া কিছু না বলে গাড়িতে উঠে বসলো। আয়ুষ বুঝলো আরিয়া কারোর সাথে যেতে চায় না। আরিয়া আয়ুষের ভাবনা মিথ্যে প্রমাণিত করে দিয়ে বলল। লেট হচ্ছে, আসো। আয়েশের চোখের কোণে হালকা পানি আর ঠোঁটের কোণে মৃদু হাসি মুহূর্তে কিছু অনাকাঙ্ক্ষিত জিনিস পাবার ন্যায় অতটা খুশির সাগরে ভেসে গেল। দ্রুত পায়ে ড্রাইভারকে বলল। চাচা, আপনার আজ ছুটি, আমি নিয়ে যাই। বলে হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিল। আরিয়া অবাক হলো, এমন কি হয়ে গেল যে ভাইয়ার ঠোঁট থেকে যেন হাসি সরছেই না। গাড়ি চলছে ধীর গতিতে। আরিয়া ব্যাক সিটে নিজেকে এলিয়ে দিয়ে সামনের দিকে তাকিয়ে দু চোখ বন্ধ করে আছে। হ্যাঁ, সে সারাদিন কিছু না কিছু ভাবতেই থাকে, কিন্তু কি এত ভাবে সেটা কারো জানা নেই। একটা কথা বলবো তোকে। আরিয়া চোখ বন্ধ রেখে। হুম। এভাবে চেঞ্জ কেন হয়ে গেলি? আরিয়া কিছু বলল না। সারাদিন কি ভাবিস? জানি না। সেদিন ভাইয়া তোকে আবার আঘাত করেছিল, তাই না রে? শরীরেও অনেক আঘাত করেছে, খুব কষ্ট হয়েছিল তোর। আরিয়া এবার চোখ মেলে আয়েশের দিকে তাকায়। একটু অবাক হলো যে তার আয়েশ ভাইয়া এসব কিভাবে জানল। এইভাবে কি দেখছিস? আমি ওই দিনই দেখেছিলাম তোর ঘাড়ে 2-3 জায়গায় ওয়ান টাইম দেওয়া। আমি বিষয়টা শিওর হওয়ার জন্য ওই দিন হসপিটালে একটা নার্সকে দিয়ে চেক করিয়েছিলাম। নার্স আমাকে বলেছিল সবটা তোর সারা শরীরে কেটে যাওয়ার দাগ ছিল। তুই তো আর এগুলো নিজে নিজে করবি না, তাই না? আরিয়া কিছু বলল না। আরিয়া, তুই কি স্বাভাবিক হতে পারবি না দ্বিতীয়বার? কার জন্য না হোক, অন্তত আমার জন্য। আমি স্বাভাবিক আছি। আয়ুষ আর কথা বাড়ালো না, কারণ এটার উত্তর এই 4 বছরে সে এটাই পেয়েছে। তবে তার বেস্ট ফ্রেন্ড ছায়ার কাছে অনেক শুনেছে স্কুলে সে সত্যি স্বাভাবিক থাকে, তাহলে বাড়িতেই কেন এমন থাকে? হয়তো সবার সাথেই ইচ্ছে করে না। এখানে এসে আঘাত পেয়েছে বহুবার, অল্প বয়সে এসব সহ্য করেছে, এটাই তো অনেক, তাই না? তোমাকে আর কতবার বলবো আরিয়া, প্লিজ এক্সপেক্ট মি আরিয়া। আমি তোমার সিনিয়র হয়ে বারবার ফিরে গিয়ে আবার আসি, আমার ভালোবাসা কি চোখে পড়ে না তোমার? কথাগুলো বলল ভার্সিটি লাস্ট বর্ষের একজন ভাই। কিছুদিন পর পর আরিয়াদের কলেজে আসে আর রিকোয়েস্ট করে। এমন না যে দেখতে খারাপ, তাকে দেখলেও কলেজের মেয়েরা ক্রাশ খেয়ে বসে থাকে। এই যে একটু আগে প্রেমা বলছিল। ইস আরিয়া, ফারহান ভাই যদি তোর পেছনে না ঘুরে আমার পেছনে ঘুরতো, কবে এটাকে একসেপ্ট করে রোমান্স শুরু করে দিতাম, দুজন দুজনকে খাইয়ে দিতাম। আরিয়ার ধমক খেয়ে তো চুপ হয়ে গিয়েছিল।
নয়তো আরও কত কী যে বলতো। ছেলেটার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, খোঁচা খোঁচা দাড়ি, সবসময় টি শার্টের উপর একটা শার্ট থাকি, আর সেটার বোতামগুলো ছেড়ে দেওয়া, স্টাইলিশ হাতে ম্যাচ করা ঘড়ি, পায়ে ব্র্যান্ডের জুতো ম্যাচিং। এটা তার দৈনন্দিন স্টাইল। ভাইয়া দেখুন, আমি সত্যি বলছি, আপনি মানুষটা খুব ভালো, কিন্তু আমি এসবে বিশ্বাসী না। আর তাছাড়া আমার অজানা ভবিষ্যতে কাউকে জড়াতে চাই না। আপনি যতটা আমায় নিয়ে ভাবছেন আর ভাববেন না প্লিজ। রিকোয়েস্ট আপনার কাছে, যদি এমন কিছু কিছুদিন পর পর ডিস্টার্ব করতে থাকেন তাহলে আমার এখানে আসাটাই বন্ধ হয়ে যাবে। আশা করি আপনি আমার ভালো চাইবেন। কথাগুলো বলে ক্লাসের দিকে হাঁটা দিল আরিয়া। ফারহান আজকেও হতাশ হয়ে, তবে সে হাল ছাড়ার পাত্র নয়। দরকার হলে বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আসবে। এবার তার মা বাবাকে বুঝিয়ে বলবে, তবুও তার আরিয়াকেই চাই। ও ছেলেটাকে আজকেও দেখলাম ক্যাম্পাসে। এসেছিল। আরিয়াকে রোজকারের মতো সেম বলছিল। আরিয়াও সেম। আচ্ছা বাদ দে, তা শুন একটা কথা। হ্যাঁ বল। তোকে নয়, আরিয়াকে। কিছু কি হয়েছে? না, তোকে বলবো বলবো ভাবছিলাম, এত বছর ধরেও বলতে পারিনি। আরিয়া প্রেমা একে অপরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। এমন কি কথা যে এত বছর ধরে বলবে ভেবেই গিয়েছিল, বলতে পারিনি, তাও বেস্ট ফ্রেন্ড হয়ে? আয়াস ভাইয়া তোকে ভালোবাসে খুব। সামিরার কথায় আরিয়ার চোখ দুটো গোল গোল হয়ে গেল। যে কি বলে এই মেয়ে! এভাবে তাকানোর কি আছে, সত্যিটা বললাম। ভাইয়া তোকে অনেক আগে থেকেই ভালোবাসে। শুধুই 1 থেকে 2 বছর না, পুরো 7 থেকে 8 বছর ধরে তোর ছবি বুকে এঁকে রেখেছেন। পাগল হয়ে গেছিস নাকি? আমি তো কখনো এমন কিছু ভাবিইনি ভাইয়াকে নিয়ে। তুই না ভাবতেই পারিস, তাই বলে যে ভাইয়াও ভাববে না এমন কিন্তু না। তুই শহরে আসার আগে থেকে ভাইয়ার মুখে তোর নাম ছিল। অনেক গল্প করতো ভাইয়া তোর নামের। আল্লাহ, কি বলিস? ওই আয়াস ভাইয়া, অফস, কত সুইট। আমি তো প্রথম দেখে ক্রাশ খেয়েছিলাম, কিন্তু সত্যি আমিও বুঝিনি ভাইয়া আরিয়াকে ভালোবাসে। এখন বুঝতে পারছি ভাইয়া কেন তোর খবর আমার থেকে নেয়। প্রেমার কথায় সামিরা আরিয়া দুজনেই শর্ট খেলে বোধ হয়, বলল, কি? সত্যি বলছি, কিছুদিন পর পর তো আমাদের কলেজে আসে, আমার থেকে আরিয়ার খোঁজ নেয়, কেমন আছে, কি করছে, আরো কত কি। তোরা দুটো কি মজা নিচ্ছিস আমার সাথে? সামিরা বলে উঠল। সত্যি বলছি, তোর দিব্যি। আরিয়া কথা কাটিয়ে বলল, চল ফুচকা খাবো, আজকে ট্রিটটা কিন্তু প্রেমা দিবে। সামিরা হো হো করে হেসে উঠল। এমন ভাবে হাসার কি আছে, মনে হয় জীবনেও দেয় নাই। বলে ঠোঁট বাঁকালো। আরিয়া গান গাইতে গাইতে আজ ভেতরে ঢুকলো। কেন জানি আজ ভালো লাগছে মানসিকতা। সবকিছু তার ছন্দে ছন্দে ভরিয়ে দিতে ইচ্ছে করছে। স্কুল ব্যাগটা কাঁধ থেকে ফেলে শাওয়ার না নিয়ে শুধু ফ্রেশ হলো। তার আজ মুড নষ্ট করতে বিন্দুমাত্র ইচ্ছে করছে না, তাই তো গোসলে যায়নি। এসে খাবার খেয়ে সোজা বাগানে চলে গেল। আজ ফুলের ঘ্রাণগুলো বেশ উথাল পাতাল বইয়ে দিচ্ছে ভেতরটায়। না, আর বেশিক্ষণ থাকতে পারছে না দোলনায়। একটু দোল খেয়ে আবার ভেতরে চলে গেল। আপামনি, আসলে আজকে বড় সাহেব। এইটুকু বলতেই আরিয়া থামিয়ে দিয়ে বলল, জানি আজকে চাচার আসতে দেরি হবে। আয়ুষ ভাইয়ার অনেক কাজের চাপ, তাই আসবে না সে। আমি রাতে খেয়ে ঘুমিয়ে যাব। বলেই মৃদু হেসে উপরে যাওয়া ধরতেই আবার কাজের মহিলা পিছু ডেকে বলল, আসলে আপামনি, বড় সাহেব না, আসলে আর কিছুই শুনতে চাই না খালা। আমি বললাম তো চিন্তা করো না, আমি চাচাকে বলেই ঘুমোবো, নিজের যত্ন নেব। কথাগুলো বলেই রুমে চলে গেল। অনেকদিন পর আরিয়াকে এমন হাসি মুখে দেখে কিছু বলতেও পারল না। আসলে বাড়িতে কে এসেছে সেটা আরিয়া আপামনির না জানলেই ভালো হবে। তার এই মায়াভরা উজ্জ্বল মুখটা মলিন হতে দেখতে চায় না। আরিয়া পড়াশোনা শেষ করে ফোনটা নিয়ে একটু নিউজ ফিড ঘেটে ঘুমিয়ে পড়ল। কখন বুঝতে পারিনি। ঘুমের মধ্যে বারবার নড়ে উঠছে, এদিক ওদিক ফিরছে বারবার। বারবার ঘুমিয়ে ব্যাঘাত পেয়ে ঘুমটা একটু হালকা হয়ে আসলো। মনে হলো যেন কেউ তার সারা শরীরে ঠোঁটের পরশ এঁকে দিয়েছে। কারো স্পর্শ মনে হলো। ড্রিম লাইট চালানো আছে। আরিয়া বোঝার চেষ্টা করলো এটা কি সত্যি নাকি স্বপ্ন। তার নিঃশ্বাস ঘন হয়ে আসে। দ্রুত উঠে বসতে চায়, কিন্তু তখনই কেউ তার দুহাত চেপে ধরে। আরিয়া স্পষ্ট বুঝতে পারছে কেউ একজন তার শরীরের উপরে আছে। আরিয়া ছোটার চেষ্টা করছে।
আরিয়া এবার সহ্য করতে না পেরে চিৎকার দিতে যাবে, তার আগেই আরিয়ার ঠোরজোড়া দখল করে নেয়। এমনভাবে দীর্ঘক্ষণ কিস করে যাচ্ছে, মনে হচ্ছে যেন দীর্ঘদিনের তৃষ্ণা নিবারণ করছে। আরিয়ার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, ওই বলিষ্ঠ শক্তির কাছে তার নড়াচড়া করাটাও যেন বৃথা, তাই স্থির হয়ে আছে। চোখে শ্রাবণধারা ঝরেই চলেছে, সময় তার মতো যাচ্ছে, কিন্তু তার যেন সময়ের দিকে খেয়ালই নেই। নিজের মতো করে আরিয়ার ঠোরজোড়া দখলে নিয়ে রেখেছে, মনে হচ্ছে যেন সবটা তার অধিকার, তার বউ। বেশ কিছুক্ষণ পর লোকটা তাকে ছেড়ে দিয়ে আরিয়ার পাশের বালিশটাতে মাথা রাখল। আরিয়া যেন তার রুহ ফিরে পেল, সাথে সাথে উঠে বসতে চাইল, কিন্তু তার আগেই আবারও লোকটা তাকে হ্যাসকাটারে নিজের বাহুতে আবদ্ধ করে নিল। আরিয়া কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ছেড়ে দিন আমায়। কে আপনি? এমন বাজে ব্যবহার কেন করছেন আমার সাথে? বাড়িতে এতগুলো গার্লস থাকতে কিভাবে আসলেন আপনি এখানে? লোকটা কিছু বলল না। বেশ কিছুক্ষণ পরে লোকটা আরিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বেশি ভয় পেয়েছ? আরিয়ার ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। হ্যাঁ, সে এই কণ্ঠের সাথে পূর্ব পরিচিত। সে বিন্দুমাত্র ভুল করবে না এই কণ্ঠস্বর চিনতে। আরিয়া কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া আপনি? এইভাবে কাঁপছিস কেন? চুপচাপ শুয়ে থাক, এভাবেই নড়বি না একদম। আরিয়া এবার পুরো পৃথিবী সহ ফুপিয়ে কান্না শুরু করল। আফরান ধমক দিয়ে বলল, কি শুরু করেছিস? হ্যাঁ, আমার বুকটাকে তো একবারে সাগর বানিয়ে ফেলবে। ভয়ানক শব্দের ধমক খেয়ে একদম চুপ হয়ে গেল। কান্না করছে কিন্তু কোনো আওয়াজ নেই, শুধু চোখের জল গড়িয়ে পড়ছে। আফরান এবার আকস্মিক আরিয়াকে বাহু ধরে নিচে ফেলে নিজে উপরে উঠে গেল। চুপ করবি নাকি শাস্তি দিতে হবে আবার? ভাইয়া আমি কিছু করিনি, আমি সত্যি বলছি। আমাকে আর মারবেন না প্লিজ। কাঁদো কাঁদো গলায় বলল। তাহলে চুপ থাক, একটু আওয়াজ করবি না, নাহলে সেদিনের মতো। আরিয়া আফরানের কথা শেষ করতে না দিয়ে বলল, আমি কিছু করব না, এই তো আমি একদম চুপ হয়ে আছি, দেখুন। আমাকে আর মারবেন না প্লিজ। বলে নিজের মুখের উপর দুহাত চেপে ধরল। এই তো গুড গার্ল। বলে আরিয়ার বুকের উপর মাথা রেখে চোখ বন্ধ করল। ভাইয়া কি করছেন? আমি এইটুকু বলতেই আফরান গম্ভীর গলায় বলল, আমার কথা বলছিস? বলেছেন চুপ থাকতে, কথা কি বুঝিস না নাকি আমাকে বোঝাতে হবে? আরিয়া আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে এভাবেই নীরবতা কাটিয়ে আফরান বলে উঠল, ফরহান ছেলেটা বারবার কেন আসবে তোর কাছে? বারবার কেন কথা বলিস? আরিয়া ভয়ে আফরানের থেকে পালাতে চেয়েও পারল না। উনি কিভাবে ওই ছেলেটার কথা জানে? উনি তো এতদিন দেশেই ছিল না। তোকে এত কিছু ভাবতে বলিনি, যা বললাম সেটার উত্তর দে। ছেলেদের সঙ্গ দিতে এতই যখন ইচ্ছে তোর। কথাটা বলে আরো জোরে চেপে জড়িয়ে ধরল আরিয়াকে। আরিয়া কম্পিত গলায় বলল, ভাইয়া আসলে আমি কিছু করিনি তো। উনি তো নিজেই। ভাইয়া লাগছে আমার। আফরান কর্কশ গলায় বলল। এখন উনি বলছিস? বাহ, ভেরি গুড। বলে আরো জোরে ধরল। ভাইয়া প্লিজ, ব্যথা পাচ্ছি খুব, ছেড়ে দাও প্লিজ। কেন, কি হলো এখন? ছেলেদের সাথে তো এসব ইচ্ছে ছিল তোর, তাই না? বয়স যেই 18-তে পড়েছে, এমনি যৌবনটাকে বিলিয়ে দিতে চাচ্ছিস, তাই না? তা এখন তো আমি তোর খুব কাছে আছে, আমায় দে, আদর দিব খুব, আমার কোনো সমস্যা নেই। আর আমি মনে করি তোর এই ফারহানের থেকে আমার কাছে বেশি মজা পাবে। ছি ভাইয়া, কি সব বলছেন? লজ্জা করে না আপনার? ছি। তোর খুব লজ্জা হয়েছে, তাই না রে? ঠিক আছে, তোর লজ্জা আমি মিটিয়ে দিচ্ছি। বলে আফরান আরিয়ার গলায় মুখ ডুবাল। আরিয়া আফরানের শার্টের গলার খামচে ধরে কাপা গলায় বলতে লাগলো, আপনি আমায় ইচ্ছে করে কলঙ্কিত করে এই বাড়ি থেকে বের করে দিবেন, তাই না ভাইয়া? ঠিক আছে, আপনার যা ইচ্ছে করুন। আসলে আমিও ওই বাড়ি থাকতে চাই না, বাধ্য হয়ে থাকতে হচ্ছিল। আমার ভবিষ্যৎ এমনিতেই শেষ করে দিয়েছেন, আমার সারা শরীরে দাগ লাগিয়ে দিয়েছেন। আমি বিয়ে করতে চাই না, আমি মরতে চাই। অনেকবার চেষ্টা করেছি আত্মহত্যা করতে, কিন্তু চাচাকে ছেড়ে যেতে ইচ্ছে ছিল না আমার। এখন আপনি যদি সবটা ক্লিয়ার করে দেন তাহলে তো ভালোই। যা ইচ্ছে করুন আমার সাথে, আমি আর জানি আমি চাইলেও আপনাকে আটকাতে পারবো না। আরিয়ার কথায় আফরান মাথা তুলে আরিয়ার দিকে তাকায়। শোন, তুই এমনি এমনি চাইলেও মরতে পারবি না আমার অনুমতি ছাড়া, তোর মৃত্যু নিষিদ্ধ। বলে আরিয়ার ওপর থেকে উঠে বসল। আরিয়া যেন নিজের প্রাণটা ফিরে পেল। তুই কলঙ্কিনী, হ্যাঁ তুই কলঙ্কিনী, কিন্তু সেটা শুধুমাত্র আমার জন্য হবে।
বলে রুম থেকে বেরিয়ে গেল। আরিয়া এখনো শুয়ে চোখের জল ফেলছে। কেন আমার সাথে এমন হয়? কেন, কি এমন ভুল করেছি আমি? আমার সাথে কেন উনি এমন করে? বলেই কাঁদতে লাগলাম। তুমি কখন আসলে? আফরান কথা বলল না। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। আফরান যেন কিছুই শুনছে না, ডোন্ট কেয়ার ভাব নিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি থেকে নেমে সোজা বের হয়ে যাচ্ছিল। উপর থেকে আরিয়া কিছু না দেখে বলতে লাগলো, চাচা, আজকে আমার কলেজ থেকে ফিরতে লেট হবে, চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে, টাকা লাগলে নিয়ে যাস। লাগবে না চাচা, যা আছে চল। বলতেই চোখ গেল দরজার কাছে। পেছন থেকে দেখলো একজন ছেলে দাঁড়িয়ে, লম্বা 6 ফুটের থেকে একটু কম হবে হয়তো, সাদা শার্ট, বাম হাতে কোট ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। জাফর আরিয়ার দৃষ্টি বুঝতে পেরে বলল, কি হলো মা? আচ্ছা জলদি বের হয়ে যা, অচেনা কারোর সাথে বেশি কথা বলতে হবে না, আর বেশি দূর যাস না, ঠিক আছে? প্রেমা আর সামিরার থেকে একা দূরে কোথাও যাস না। চাচা, তোমার কোনো ক্লায়েন্ট নাকি? জাফর আরিয়ার প্রশ্নের কি উত্তর দেবে খুঁজে পেল না, কারণ আফরান যে আরিয়ার জন্য ভয়ানক কিছু সেটা বুঝতে অন্তত তিনি ভুল করবেন না। আরিয়া জাফরের উত্তরের আশা না করেই নামতে নামতে বলল, লিসেন, এ বাড়িতে কোনো প্রয়োজনেও আসার দরকার নেই, বেশি দরকার পড়লে ফোনে কথা বলে নেবেন। আফরান সেমভাবে দাঁড়িয়ে এতক্ষণ চুপচাপ শুনছিল, বাঁকা হেসে বলে উঠল, রিয়েলি? বলেই সামনের দিকে ফিরল, এক হাতে কোট অন্য হাতে পকেটে গুজিয়ে স্ট্রং হয়ে দাঁড়িয়ে। আরিয়া কাপা কাপা চোখে জাফরের দিকে তাকালো। আফরান আরিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়েলি? এই বাড়িতে আমার আসা নিষেধ হলো কবে থেকে বাবা? জাফর সাহেব কথা কাটিয়ে বললেন। আরিয়ান তুই বের হয়ে যা, দেরি হয়ে যাচ্ছে তো। বলেই আরিয়াকে নিয়ে পাশ কাটিয়ে বাহিরে চলে যায়। আরিয়া ঘামছে, ভীষণ ঘামছে। আফরান কথা বাড়ালো না, সেও নিজ কাজে পা বাড়ায়। কি হলো? তুই এমন কি ভাবছিস? অন্য দিন তো কত মজা করিস, আজ এত চুপচাপ আছিস কেন? কতদিন পর আসলাম এই জায়গাটায়, বল তো। আফরান ভাইয়া ফিরে এসেছে। আরিয়ার কথায় সামিরা প্রেমা একবার ঢোক গেলে বলল, কি বলছিস? কি সত্যি বলছিস? মিথ্যে মনে হয়? না, কিন্তু এত বছর পর ফিরে আসলো কেন? সেটা আমি কি করে বলবো? আসছে তাতে তো কোনো প্রবলেম নেই, কথা হচ্ছে তোকে আবার মারেনি তো? আরিয়া ঘামছে, কপাল টুককে এক বিন্দু ঘাম মাটিতে গড়িয়ে পড়ল। মনে পড়েছে কালকে রাতের কথা। আরিয়া বলতে গিয়েও আটকে যায়, সব শেয়ার করে প্রেমা সামিরার কাছে, কিন্তু কালকের কথাগুলো কিভাবে বলবে? কোনো শব্দ যে তার কাছে নেই এগুলো ব্যক্ত করার মতো। আরিয়াকে চুপ থাকতে দেখে সামিরা বলল, কি হলো, কিছু বলছিস না কেন? না, কিছু করেনি, কিন্তু আমি আর থাকতে পারবো না। আমাকে এই বাড়ি থেকে পালাতে হবে, নইলে আবারও মারবে আমায়। আমি এবার আর সহ্য করতে পারবো না। কি বলছিস? পালিয়ে যাবি কোথায়? সেটা জানি না, তবে আমার যেতেই হবে। আমি ওই লোকটাকে বিন্দু পরিমাণ সহ্য করতে পারি না। কি এমন করেছি আমি? 4 বছর আগে নিজেই বলেছিল এই বাড়ি থেকে চলে যেতে, তার কাছাকাছি যেন না যাই। এখন নিজেই কাছে আসে, আবার নিজেই বলে অনুমতি ছাড়া আমার মৃত্যুও নাকি নিষিদ্ধ। কি বলছিস? কিছুই তো বুঝছি না। কিছু না, আমার আর এখানে ভালো লাগছে না। চল না ফিরে যাই, ক্লাসরুমে ব্যাগ রেখে এসেছি। আরিয়া ব্যাগ নিয়ে বের হয়ে রাস্তায় দাঁড়ালো। তার গাড়ি এখনো আসেনি, অপেক্ষা করছে। হঠাৎ চোখ গেল রাস্তার ওপাশে আফরান ছেলেটা এদিকেই আসে। আরিয়া তাকে না দেখার ভান করে 4 কদম পেছনে আসতেই হঠাৎ কারো চিৎকারের আওয়াজে পা দুটো থেমে যায়। রাস্তার মাঝখানে মুহূর্তেই মানুষের আহামরি চেঁচামেচি শুরু হয়ে আরিয়া ঠিক বুঝে উঠতে পারেনি হলোটা কি। একটু সামনে গিয়ে জনসম্মুখে উকি দিতেই যেন নিঃশ্বাস থমকে যায়। এই মুহূর্তে যেই মানুষটিকে দেখে অ্যাভয়েড করছিল সে মানুষটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, হয়তো নিঃশ্বাসটুকু যায় যায় অবস্থা। একজন লোক বলে উঠল, বর্তমানে গাড়ির ড্রাইভারগুলো মনে হয় ইচ্ছা করেই মানুষ মারার কাজ করে। এদের মতো পশু হিংস্র মানুষ দুটো হয় না। এই বয়সী ছেলেটাকে গাড়ি চাপা দিয়ে চলে যেতে এদের রুহু অবধি কাঁপলো না। ইচ্ছা করেই বেড়েছে, দেখেই বোঝা যায়। নয়তো বেড়ে দিয়ে গাড়ির ড্রাইভার নিজ গতিতে গাড়ি উল্টা দিকে ঘুরিয়ে চলে যায় নাকি? কিছুক্ষণ পর পুলিশ এসে সাথে সাথে ছেলেটাকে দেখে নিয়ে বলল, হি ইজ ডেড। আচ্ছা, এখানে সিসিটিভি ফুটেজ আছে? কলেজের একজন টিচার বলল,
অবশ্যই স্যার, আসুন দেখাচ্ছি। পুলিশ এসে ফুটেজ চেক করে বলল, এই মেয়েটা কি এখানেই পড়ে? জি স্যার। আমরা তার সাথে কথা বলতে চাই। আরিয়ার এখনও কিছু বোধগম্য হচ্ছে না। ছেলেটা যে মারা গেছে এটা যেন দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয়। পুলিশ এসে বলল, এখানে মিস আরিয়াকে। আরিয়ার সম্বিত ফিরলে সে সামনে এগিয়ে আসে। আপনি ওনাকে কিভাবে চিনেন? আমি চিনি না। মিথ্যা বলছেন। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি ছেলেটাকে দেখেই অন্য কোথাও যাচ্ছিলেন, আর উনি হাতের ইশারায় আপনাকে ডাকছিল। আমি চিনি না, সত্যি বলছি। তবে ওনার নাম ফারহান। কিছুদিন যাবত আমায় ডিস্টার্ব করছে। হঠাৎ আমায় প্রপোজাল দিয়েছিল, কিন্তু অ্যাকসেপ্ট করিনি। এর বেশি কিছুই জানি না আমি। ওহো, ওকে দেখছি। পৃথিবী তার নিজস্ব আলোকিত রমণী কেড়ে নিয়ে অন্ধকারে আচ্ছন্ন করেছে। সন্ধ্যায় আরিয়া বাড়ি ফিরেছে। দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলে আরিয়া বলেছে তার কলেজের সামনে একজন ছেলে মারা গেছে। পুলিশ সবার কাছে জিজ্ঞাসাবাদ করেছে, তাই লেট হয়েছে। এ নিয়ে কেউ কিছু আর জিজ্ঞেস করেনি। আরিয়া রুমে গিয়ে সোজা গোসলে যায়। আজ তার গায়ের দাগগুলো যেন খুব ঝাপসা লাগছে। এই ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ওই ছেলেটা এমনভাবে অ্যাক্সিডেন্ট হবে তাও তার সামনে, সেটা নিয়ে আরিয়া এখনও শকড হয়ে আছে। আরিয়া মনে মনে নিজেকে দায়ী ভাবছে, যদিও পুলিশ এটাকে হঠাৎ করেই শেষে এসে অ্যাক্সিডেন্ট কেস বলে চালিয়ে দিয়েছে, কিন্তু তার মনে হাজারো আক্ষেপ। ইস, যদি সে এভাবে পালাতে না চাইতো তাহলে তো আর এত তাড়াহুড়ো করতো না, আর অ্যাক্সিডেন্টটাও হতো না। কিন্তু সত্যি কি এটা আদৌ অ্যাক্সিডেন্ট? না হলে পুলিশ সারাদিন এটা নিয়ে এত শত প্রশ্ন করে যাচ্ছিল, আর হঠাৎ করেই সিবিআই স্যার এসে এটাকে অ্যাক্সিডেন্ট বলে ধামাচাপা দিয়ে সেখান থেকে সব পুলিশদেরকে নিয়ে চলে গেলেন। খুব আশ্চর্য না বিষয়টা? রাত্রের খাবারে সবাই একসাথে বসে খাচ্ছে, যদিও আরিয়ার খেতে বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। চাচার কারণে খেতে হচ্ছে, না হলে চাচা খাবেন না। খাবারের মাঝখানে আয়ুষ বলল, শুনলাম তোর কলেজের সামনে নাকি আজ একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। আরিয়া চুপচাপ খাচ্ছে, উত্তর না দিয়ে। এটা সেই ছেলেটা, তাই না রে? ফারহান নাম? আরিয়া একটু আশ্চর্য হলো, আয়ুষ যে ভাইয়া কিভাবে চেনে। ফারহানকে? আয়ুষ কথা ঘুরিয়ে বলল, আসলে পাশের ভার্সিটিতে তো পড়ে। আর কে? আচ্ছা, কলেজের সামনেও আজকাল অ্যাক্সিডেন্ট হয়? আমার যতটুকু মনে হচ্ছে সেটা অ্যাক্সিডেন্ট না বাবা। আরিয়া আগ্রহ নিয়ে তাকালো আয়ুষের দিকে। আয়ুষ আরিয়ার আগ্রহ দৃষ্টি বুঝে বলল, আমি ফুটেজটা চেক করেছিলাম, কিন্তু যতটুকু বুঝলাম ছেলেটাকে ইচ্ছে করেই গাড়ির নিচে চাপা দিয়েছে, নাহলে গাড়ির নম্বর নেই কেন? আর উপর থেকে বলা হয়েছে পুলিশদেরকে এটা নিয়ে বাড়াবাড়ি না করতে, তাই পুলিশরাও কিছু করেনি। আমারও সেটাই মনে হচ্ছিল। তুই ওর বিষয়ে কিছু বলতে পারবি? মানে এমন কিছু যেটা স্বাভাবিক না? না। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। আয়ুষের কথার মাঝখানে কেউ বলে উঠল, লাভ নেই, নিজের বিপদ নিজে ডেকে আনার কোনো মানে আছে? সবার দৃষ্টি পেছনে যায়। আফরান গায়ের কোটটা ডান হাত দিয়ে কাঁধের উপর ধরে ঝুলিয়ে রেখে কারো দিকে না তাকিয়েই উপরে উঠে যায়। তার মাঝেই আয়ুষ বলে ওঠে, কেন? একটা মানুষকে খুন করা হয়েছে, সেটা আমি বের করলে বিপদ কেন হতে যাবে? আফরান আয়ুষের কথায় সামনের দিকে তাকিয়ে বিদ্রুপ হেসে বলে, তুই এখনো বোকায় রয়ে গেলে। আয়ুষের চোখ দুটো রাগের কারণে লাল হয়ে গেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে বোধ হয়। রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা, তোর যা ইচ্ছা কর, আমি কিচ্ছু বলবো না। আপাতত তোর ছোট বোনকে আমার রুমে আসতে বল। কথাটা বলেই উপরে হাঁটা ধরল। আয়ুষ আফরানের শেষের কথার মানে বুঝতে পেরে বলল, বাবা, তোমার ছেলে কিন্তু বাড়াবাড়ি করছে, সাবধান করে দাও ওকে বলছি। আফরান আয়ুষের কথা শুনেও না শোনার মতো করে নিজের মতো চলে গেল। জাফর সাহেব এতক্ষণে বুঝে গেছেন আফরানের কথার মানেটা। তিনি আয়ুষকে উদ্দেশ্য করে বললেন, সব কিছুতে জড়িয়ে নিজেকে বিপদে ফেলে লাভ নেই বাবা। এই কেসটা না নিলে বোধহয় ভালোই হয়। আমি চাই না তোমার ক্ষতি হোক। কি বলছো বাবা? একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলা হয়েছে, আর আমি চোখের সামনে বসে দেখতে থাকবো? তার বিরুদ্ধে আমি সব প্রমাণ জোগাড় করে তাকে যদি জেলে পাঠাতে না পারি, আমিও আয়ুষ চৌধুরী না। কথাটা বলেই হাত ধুয়ে টেবিলে ছাড়ে। আরিয়ার ভিতর চোখ জোড়া কাঁপছে আফরানের ভয়। মামুনি, তুই ভয় পাস না, আমি আছি। খাবার শেষ করে গিয়ে শুয়ে পড়, আর ওই আফরানকে একদম ভয় পাবি না, ঠিক আছে? কিছু করলে আমাকে বলবি।
আরিয়া কিছু না বলে কাপা হাত দুটো ধুয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে দিল। এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এতদিন দরজা আটকিয়ে ঘুমোয়নি, আজ থেকে একদম দরজা জানালা সব আটকিয়ে ঘুমোবে সে। শুয়ে শুয়ে ভাবছে, আয়ুষ যেহেতু বলেছে অপরাধীকে বের করবেই, তাহলে অবশ্যই বের করবে। সেও দেখতে চায় ওই কিলার কে, যে একটা নির্মম সুশীল একটা যুব বয়স্ক ছেলে শত্রু হতে পারে। তারপর না হয় বাড়ি ছেড়ে চলে যাবে দূরে কোথাও। এখন আপাতত সে দেখতে চায় সে কে। ঘড়িতে প্রায় 1টার উপরে বাজতে চলেছে, এখনও তার ঘুম আসে না। কোনো অজানা ভয়ে অথবা সেই অ্যাক্সিডেন্টটা নিয়ে এখনও বারবার ভেবেই চলেছে। যতবার ভাবছে ততবার হিসাব যেন গরমিল খাচ্ছে। এসব ভাবার মাঝেই হঠাৎ দরজা খোলার আওয়াজে ছ্যাদ করে উঠল বুকটা। সঙ্গে সঙ্গে উঠে বসলো আরিয়া। ড্রিম লাইটের হালকা আলোয় একটা মানুষকে দেখা যাচ্ছে, কিন্তু কে এত রাতে তার রুমে? সে তো রুম আটকিয়ে আজকে শুয়েছিল। হ্যাঁ, এটা স্পষ্ট মনে আছে তার। তাহলে কিভাবে ঢুকলো? কে কে ওখানে? এদিকে আসছেন কেন? লোকটা কোনো কথা বলল না। আরিয়া ভয় পেয়ে খাট থেকে নিচে নেমে পাশে থাকা ল্যাম্প লাইটটা জ্বালিয়ে সেদিকে তাকাতেই ভয়ে সেটিয়ে যায়। ভাইয়া, আপনি এখানে কেন? আফরান কোনো কথা না বলে এসে আরিয়ার দুগালে দুটো থাপ্পড় বসালো। আরিয়া কাঁপা গলায়, আমাকে এভাবে মারছেন কেন? কি করেছি আমি? আফরান কোনো কথা না বলে আরও একটা বাম গালে ঠাস। আরিয়া এবার ঠোঁট উল্টিয়ে কেঁদে ফেলে। ভাইয়া, আমি তো কিছু করিনি। আমাকে শুধু শুধু মারছেন কেন? আফরান আরিয়ার বাহু ধরে দাঁত খিচে বলতে লাগলো, আমার কথার অবাধ্য হইস তুই? এত সাহস তোকে কে দিল শুনে? আরিয়া কান্না গলায় বলল, কি করেছি আমি? আমি তো কিছু করিনি। আমি এখনো এ বাড়ি থেকে যাইনি বলে এমন শাস্তি দিচ্ছেন? আমি চলে যাব। আমি সত্যি বলছি, আমি কালকেই চলে। আরিয়ার কথার মাঝেই আরো দুটো থাপ্পড় বসিয়ে বলল, আমাকে চালিয়ে চলে যাবে? এত সহজ? আমি তো আসতে চাইনি, তুই বাধ্য করেছিস, এখন বলছিস চলে যাবে। বলেই আরো একটা থাপ্পড় বসালো। আরিয়া ফুপিয়ে গালে হাত রেখে কেঁদেই চলেছে। তার কি কি প্ল্যান করেছিস বলতো? পালিয়ে যাবি বাড়ি থেকে? বাহ, ভেরি গুড আইডিয়া। বলেই আরিয়াকে আরো একটা থাপ্পড় বসালো। আরিয়া টাল সামলাতে না পেরে এবার দেয়ালে গিয়ে পড়ে, কপালটায় আঘাতপ্রাপ্ত হয়। আফরান আরিয়ার সামনে গিয়ে বলল, খাবার সময় উপরে আসতে বলেছিলাম না, কেন আসলে না? নিচে আয়ুষের রূপ দেখেছিলিস নাকি? কেন রে, ছেলে মানুষের জীবনে দেখিস না নাকি? দেখেও লোভ সামলাতে পারিস না? আফরানের কথাটা আরিয়ার মস্তিষ্ক অবধি পৌঁছায়। কিছু না ভেবেই ঠাস। আফরান ঠিক বুঝে উঠতে পারল না আকস্মিক কী হলো ব্যাপারটা। শুধু এই মুহূর্তে রাগিয়ে ফসছে ভীষণভাবে। সাহস কী করে হয় এই মেয়ের? আরিয়া নিজেও বুঝতে পারেনি সে এমন একটা কাজ করে বসবে। আফরানের লাল চোখ দুটি দেখে নিজে নিজেই কাঁদা শুরু করলো। আমি কিছু করিনি, আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি। আরিয়ার কান্না দেখে আফরান কপাল কুঁচকায়। নিজে মেরে নিজেই কাছে, আজব তো। আরিয়া চোখ বন্ধ করে সোজা আফরানের পায়ের কাছে বসে পা ধরে বলতে লাগলো, আমি ইচ্ছে করে করিনি। সত্যি বলছি, প্লিজ মাফ করে দিন। আমায় মাফ করে দিন প্লিজ। আমি জানি আপনি এখন কি বলবেন। আপনি কাউকে আজ পর্যন্ত ক্ষমা করেননি, তাই আমাকেও মাফ করে রেকর্ড ভাঙতে চান না। কিন্তু শুনুন না, আমি তো আপনার কতটা ছোট, একটু তো ভুল হবেই। তাছাড়া আপনি বাজে কথা বলেছেন আয়েশ ভাইয়ের ব্যাপারে, এগুলো বললেন আপনি। আমি ভাইয়াকে কখনো ওসব নজরে দেখিনি, আমি সত্যি বলছি। আমি কথাগুলো একটা নাও বলে একটা ঢোক গিললাম। আফরান ভ্যাবাচাকা খেয়েছে বোধ হয়। এই মেয়ে সত্যি আস্ত একটা পাগল। এবার মনে হয় আমাকেও পাগল বানিয়ে ছাড়বে। নয়তো এমনভাবে কেউ মাফ চায়? আমার সাথে ন্যাকা কান্না জড়ে দিয়েছে। আশ্চর্য তো। আফরান গম্ভীর কণ্ঠে বলল, উঠে বলছে। আফরানের ধমক খেয়ে আরিয়ার সাথে সাথে উঠে দাঁড়ালো। আমার ডিকশনারিতে ক্ষমা নামা কোনো ওয়ার্ড নেই, সো বলছি না তোমার শাস্তি, ওকে? আর তুমি কার গায়ে হাত দিয়েছ সেটা নিশ্চয়ই জানো। আর হবে না তো? আমাকে আর মারবেন না তো? এসে কতগুলো থাপ্পড় মেরেছেন, দেখুন না এখনো লাল হয়ে আছে আমার এই কিউট ফেসটা। কাল কিভাবে কলেজে যাব বলেন? এই লালচে 4 আঙুলের ছাপ পড়া গাল নিয়ে কলেজে যেতে আমার সম্মানে বাঁধবে না? আমার তো একটা সম্মান আছে, তাই না? এতই বলছে সম্মান, তাহলে বড়দের গায়ে হাত তোলে কিভাবে?
তার জন্যই তো বললাম সরি, পা ধরেও মাফ চাইলাম। মাফ করতে পারি যদি বলো যে পালিয়ে যাওয়া নিয়ে যে প্ল্যানটা করেছো সেটা কবে সাকসেস করবে। তা আপনি কিভাবে জানলেন? আমি তো আপনাকে কিছুই বলিনি। আফরান আবারও ধমকিয়ে বলল। আমাকে প্রশ্ন করার লাইসেন্স তোমাকে কে দিল? আবারও ভুল করে ফেলেছি। কি শুরু করেছো? হ্যাঁ, ভয় নেই ভিতরে? এখন যদি মেরে দিই? আরিয়া ভয়ে জড়সড় হয়ে আসলো। আফরান এর সব কিছু এই মুহূর্তে খুব শান্ত। আফরান খাটের উপর বসে শান্ত গলায় বলল। এখানে বস। কথা মতো আফরানের ডান পাশটায় কাচুমাচু করতে করতে বসল। ভয় পাচ্ছিস? আরিয়া চোখ দুটো গোল করে একটু নড়ে চড়ে হেসকি তুলছে। আফরান আরিয়ার বাম হাতটা তার বাম তালুতে নিয়ে ডান হাতে আরিয়ার চোখ জোড়া মুছতে লাগলো। আরিয়ার ছোট্ট কোমল শরীরখানা ভয়ে কেঁপে উঠল নাকি কারো স্পর্শে কেঁপে উঠল সেটা বোঝা গেল না। দেখ, ন্যাকামো করে তো আমাকে পানি বানিয়ে দিলে, এখন ঢং করছিস কেন? যখন দূরে ছিলাম তখন তো আমি তোকে আমার জীবন আসতে বলিনি, তুই নিচে এসছিস। তারপরে অনেক চেষ্টা করেছি দূরে থাকার। আমি কারো জীবনে জোর করে থাকতে চাই না, তাই অনেক দূরে চলে গিয়েছিলাম। তারপরে শেষ পর্যন্ত থাকতে না পেরে আসতে হলো। এখন আমি আর যেতে চাই না। আরিয়া আফরানের কথাগুলো বুঝলো কিনা বোঝা গেল না। আমি কি বলেছি তুই বুঝতে পেরেছিস? আরিয়া মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। আফরান আরিয়ার দিকে তাকিয়ে মৃদু হাসল, কিন্তু সেটা বুঝতে দিল না। আরিয়া নিচের দিকে মাথা নত করে বসে আছে। আরিয়ার চিবুক ধরে উপরে করে বলল। এদিকে তাকা। আরিয়া চোখ বন্ধ করে চোখের জল ফেলে যাচ্ছে। শুনিসনি কি বললাম? আরিয়ার সাথে সাথে চোখ খুলে আফরানের দিকে তাকালো। আফরান আবারও চোখের জল মুছে দিয়ে বলল। এত বড় কবে হয়ে গেলে? আরিয়া দৃঢ় চোখে তাকিয়ে আছে, বিন্দু পরিমাণও নড়ছে না। হয়তো ভয়ে আফরান আরিয়ার আরেকটু কাছে গিয়ে আরিয়াকে এক হাতে তার বুকে চেপে নিল, অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আরিয়ার হার্টের আওয়াজ ঘন হচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। অনুভূতির গরম নিঃশ্বাসগুলো তার বুকের উপর আশ্রে পড়ছে। আফরান বিষয়টা বুঝতে পেরে আরিয়াকে ছেড়ে দিয়ে বলল। ঘুমিয়ে পড়। আর শোনো, আজে বাজে প্ল্যান মাথা থেকে বের করে দিস, নয়তো কি হবে বুঝতে পারছিস। আফরান স্মিত হেসে আরিয়াকে শুইয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে চলে গেল। আফরান প্রথম এই কলেজে পা রাখল। হ্যাঁ, সে নিজ কাজেই ব্যস্ত ছিল, কিন্তু বাধ্য হয়ে আসতে হয়েছে। খবরটা পাওয়া মাত্র হন্তদন্ত হয়ে বের হয়ে গিয়েছিল অ্যাসিস্ট্যান্ট তানভীরকে নিয়ে। গায়ে ব্ল্যাক শার্ট, গলায় টাই বাঁধা, কোটটা যদিও পরে আসেনি, তানভীর নিয়ে এসেছে। গাড়ি থেকে নামার সাথে সাথেই পরিয়ে দিয়েছে। আরিয়ার জন্য যে গার্ডসকে নিয়ে গোপনে নজরবন্দি করে রাখা হয়েছিল, তার থেকে কোন রুমে কোন জায়গাতে বসে সেটা জেনে নিয়ে ডিরেক্ট আরিয়ার ক্লাসরুমে চলে যায়। ক্লাসের মাঝখানে হঠাৎ এমন হ্যান্ডসাম ছেলে দেখে কেউ কি ঠিক থাকতে পারে? তাই তো কিছু মেয়ের মুখ হাঁ হয়ে আছে, আর কিছু মেয়েদের চোখগুলো গোল গোল রসগোল্লার মতো হয়ে আছে। উফস, এত হ্যান্ডসাম সুদর্শন ছেলে তারা জীবনে আর দুটো দেখেনি। আরিয়া, প্রেমা, সামিরা অবাক হয়ে চেয়ে আছে। আরিয়া ভয়ে মুখের সামনে বই ধরিয়ে আছে। সে জানে নিশ্চয়ই তাকে মারবে বলেই এসেছে, না হলে এখানে ওনার তো কোনো কাজ নেই। আফরান সোজা এসে আরিয়ার মুখের উপর থেকে বইটা ছুঁড়ে ফেলে আরিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। সামিরা প্রেমার দিকে তাকিয়ে বলল। নিশ্চয়ই মেয়েটার কপালে আজকেও থাপ্পড় আছে। প্রেমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। স্টুডেন্টদের এই অবস্থা দেখে ক্লাস স্যার বুঝতে পারলে সবাই স্বপ্নের রাজে বিভোর হয়েছে। তাই তো সামনে থাকা বেঞ্চটিতে পেন দিয়ে টুন শব্দ করে আওয়াজ দিল। এমন কিছু হয়নি এখানে, সবাই ক্লাসে মন দাও। ওই ছেলেটা একজন মাফিয়া, ওকে অভদ্রতা আমি করা ওর পেশা হয়ে গিয়েছে। স্যারের কথায় সবাই থতমত খেয়ে যায়। এত সুইট একটা ছেলেকে তারা কেউ অবশ্যই মাফিয়ার লিস্টে ফেলতে চায় না। আফরান তানভীরকে না নিয়ে আরিয়াকে নিয়ে অজানা কোনো প্রান্তে যাচ্ছেন, সেটা তানভীরের জানা। প্লিজ স্টপ, স্টপ প্লিজ। বলে যাচ্ছে তখন থেকে। গাড়ি ফুল স্পিডে চলছে। অ্যাক্সিডেন্ট হবে তো, প্লিজ ভাই স্টপ। এইভাবে কেন নিয়ে এলেন আমায়? ক্লাসে সবাই কি মনে করবে? আর আপনার এত স্পিডে গাড়ি চালানোর ইচ্ছে হলে আমাকে নামিয়ে দিন, তারপর যেভাবে ইচ্ছে হয় চালান। আমি আপনার সাথে মরতে চাই না। আফরান কোনো কথা না বলে গাড়ি চালিয়ে যাচ্ছে এক ধ্যানে। বেশ খানিকটা পথ বাড়ি দিয়ে হঠাৎ করে গাড়ির ব্রেক করলো। আকস্মিক ব্রেক করায় আরিয়া টাল সামলাতে না পেরে মাথা গিয়ে বাড়ি খেলো সামনের মিররে।
কপালের সাইডে কেটে বিন্দু রক্ত জমেছে। আফরান কিছু না বলে আরিয়ার ডান হাত ধরে টেনে নামিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। প্রবলেমটা কি আপনার? হ্যাঁ, আমাকে পুতুল মনে হয় আপনার কাছে? আরিয়ার কথায় পাত্তা না দিয়ে আরিয়া হাত টেনে নিয়ে গেল একটা পুরাতন বাংলোতে। একটু জঙ্গলের দিকেই হবে, আশেপাশে ঘর দেখা গেল না, তবে এখান থেকে একটু দূরে কয়েকটা চালের বাড়ির রেশ পাওয়া গেল। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমাকে কি মনে হয় আমি ভীতু? জঙ্গলে ফেলে গেলে বাড়ি ফিরতে পারবো না? আর ইউ কিডিং উইথ মি মিস্টার আফরান চৌধুরী? ভেরি ফানি। কি ভেবেছেন ভয় পাই আমি আপনাকে এখনো? নো ওয়ে, এখন আর আমি আপনাকে ভয় পাই না। আমি বুঝে গিয়েছি আপনার মাথায় একটা স্ক্রু ঢিলা, তাই এমন করেন আপনি। আফরান কোনো পাত্তা না দিয়ে ওই খালি বাংলোটার ভেতরে ঢুকলো। বেডরুমে নিয়ে গিয়ে ঠাস করে বিছানায় ফেলে দিয়ে প্যান্ট থেকে বেল্ট খুলতে লাগলো। আরিয়া ভয়ে এবার কাপা গলায় বলতে লাগলো, কি করছেন? প্লিজ আমায় মারবেন না। আমি সত্যি বলছি, আপনাকে আমি কিছু বলিনি, বকিও নি। দেখুন ভাইয়া, আমি কিন্তু আরিয়ার কথা শেষ করতে না দিয়ে আফরান আরিয়ার উপর আঘাত করল হাতের বেল্ট দিয়ে। আরিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ভাইয়া আফরান ডেবিল হেসে বলল, খুব ব্যথা করছে? উফ, সো স্যাড। জানিস, তোর জন্য মায়া হচ্ছে। ওদের এইভাবে বুঝলাম, তাও তুই বুঝলি না। সুন্দরভাবে আদর দিয়ে বুঝিয়েছিলাম। মূল্য রাখতে পারিস না আমার আদরের, তাহলে নিশ্চয়ই আঘাতের মূল্য দিতে পারবি। বলেই আবারও আরিয়ার শরীরে আঘাত করল। কার লাভ রিকোয়েস্ট যেন অ্যাকসেপ্ট করেছিলে? বল বল, আর কি বলেছিলে? যত তাড়াতাড়ি পারিস বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর সেটা যে কোনো মূল্যে। কিন্তু কি জানিস, সত্যি বলতে তোর আইডিয়াটা খুব সুন্দর হলেও তোর ভাগ্যটা খারাপ ভীষণ। বলেই ডেবিল হেসে আবারও আঘাত করল। আরিয়া চিৎকার করে কাছে আর বলছে, ভাইয়া আর হবে না, আমি কোথাও যাব না, আর কোনো প্ল্যান করব না। তুমি যত খুশি বাড়িতে রেখে মারো, কিন্তু এখন আমার খুব কষ্ট হচ্ছে। এখন এর জন্য ছেড়ে দাও। আমি সত্যি বলছি, চাচা জানি দিব্যি, আর কোনো প্ল্যান করব না আমি। বলে জোরে জোরে কাঁদতে লাগলো। আফরানের কোনো থামাথামি নেই। এই রাগ আজকে কন্ট্রোল আসার নয়। এক পর্যায়ে আরিয়া আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। আরিয়া চোখ খুলে চারিদিকে তাকায়। তার মাথার কাছে 2-3টি মেয়ে দাঁড়িয়ে আছে। এটা কোথায়? এখানে কেন আমি? বলে উঠে বসতে চায়, কিন্তু শরীরে প্রচণ্ড ব্যথায় উঠতে পারে না। সে শক্তিটুকু আপাতত তার নেই। একজন মেয়ে সামনে এসে বসে বলে, ম্যাম, এখন কেমন লাগছে? আরিয়া বুঝে উঠতে পারে না তার কি হয়েছে। স্যার বলছে খাবারটা খেয়ে নিতে, না হলে শাস্তি পাবেন আবারও। আরিয়ার এবার সব কথা মনে পড়ে। হ্যাঁ, তাকে যে কুত্তার মতো আঘাত করেছে সেই মিস্টার মাফিয়া তাকে এখানে আটকে রেখেছে। তার বুঝতে বাকি রইল না। খাবো না আমি। না খেলে স্যার আপনাকে তো মারবেই, আমাদেরকেও বকা দেবে। যা ইচ্ছে করুক আপনার স্যার, আমাকে এখান থেকে যেতে দিন, নয়তো ভালো হবে না কিন্তু। মেয়েগুলো এবার চুপচাপ আবার আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। আরিয়া পালানোরও কোনো সুযোগ পেল না। বেশ খানিকক্ষণ এভাবে শুয়ে থাকতে থাকতে আবারও ঘুমিয়ে পড়ল আরিয়া। রাত অনেক হয়ে গেছে, সেটা বাহিরটা দেখলে বোঝা যায়। আরিয়ার ঘুম ভাঙে একটু আগে। পাশের মেয়েগুলোকে না দেখে বেশ ভালোই লাগছে। তার এখনই পালানোর সুযোগ। কথাটা ভেবে দুর্বল শরীরটাকে কষ্ট করে উঠিয়ে ধীর পায়ে হেঁটে দরজা খুলতে যায়। কিন্তু সত্যিই মনে হচ্ছে আজ যে আমার ভাগ্যটা খারাপ, না হলে বারবার ঘুরে ফিরে তাকে কেন এমন আটকে থাকতে হয় বাধ্য হয়ে। এই যে চাচা জানের বাড়িতেও বাধ্য হয়ে আছি, বাধ্য হয়ে বাড়িতেও যেতে পারছি না, বাধ্য হয়ে পড়াশোনা করছি, বাধ্য হয়ে বেঁচে আছি, সব তো আমার জীবনে বাধ্যবাধকতায় কেটে গেল। কপাল খারাপ হলে যা হয় আর কি। হঠাৎ করে রুমের লাইট জ্বলে উঠল। আরিয়া হকচকিয়ে উঠে সেদিকে তাকায়। আফরানকে দেখে অন্যদিকে আবার চোখ সরালো। এই লোকটার চেহারাটাও বিরক্তকর লাগে, একদম দেখতে ইচ্ছে করে না ওর বিন্দুমাত্র। আফরান আস্তে আস্তে গলার টাই খুলে সোফার উপরে ফেলল। শার্টের উপরে বোতাম দুটো খুলে আরিয়ার পাশে এসে বসে এসির পাওয়ারটা একটু বাড়িয়ে দিল। আরিয়া এখনও অন্যদিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন আফরানকে দেখছেই না। খাবার খেতে বলেছিলাম না, খাসটা কেন এখনো? আরিয়া কোনো উত্তর করল না। আমাকে আবার আকাশটা বলে দিলাম, ভালোভাবে বলছে খেয়ে নে। আরিয়া এদিকে না ফিরেই বলল, আমি বাড়ি যাব, চাচা যান চিন্তা করছেন অনেক। তোকে বলেছে চিন্তা করছে?
এখনো বাসায় যায়নি তো চিন্তা করবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? বলেছি তুই ছায়াতের পাশে গিয়েছিস, প্রয়োজন আছে। আরিয়া এবার কপাল কুঁচকে আফরানের দিকে তাকিয়ে বলল, আপনি মিথ্যে বলেছেন। অবশ্য আপনাদের মতো মাফিয়া গ্যাংস্টারদের থেকে ভালো কিছু তো আর আশা করা যায় না। দেখ আরও, আমি কিন্তু মিথ্যা বলি না, সত্য বলে বাবা চিন্তা করতো। এতই চিন্তা যখন, তাহলে এখানে কেন আটকে রেখেছেন? আমার থেকে কি চাই আপনার? হ্যাঁ, আমার শরীর নাকি আমার চরিত্র খারাপ প্রমাণ করার চেষ্টা, কোনটা? আফরানের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এই মেয়ে ভালোভাবে বোঝার মতো মেয়ে না, তাই ঠাস করে ডান পাশের গালটায় চর বসিয়ে দিল। আরিয়ার চোখের সাথে সাথে জল এসে গড়িয়ে পড়ে। মেরে ফেলুন না, নিষেধ তো করিনি। এভাবে প্রতিদিন মারাচ্ছি, একদিনেই শেষ করে দিন না। কাম অন মিস্টার মাফিয়া। আফরানের চোখ দুটো লাল হয়ে আসছে, এমনিতেই রেগে আছে, আরও এই মেয়ে আগুনে ঘি ঢেলে দিচ্ছে। দাঁত খিচে বলল, তোর মরার শখ হয়েছে না, ওকে মেরে দে। বলে খাট থেকে উঠে দাঁড়ালো। দুহাত মুষ্টি বদ্ধ করে চারিদিকে একবার তাকিয়ে পানির গ্লাসটা নিয়ে টেবিলে জোরে বাড়ি মারে। আরিয়া ভয়ে কেঁপে ওঠে। এটার জন্য আরিয়া মনে হয় বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। আফরানের হাত থেকে রক্ত ঝরঝর করে পড়তে থাকে, কিছু ছোট টুকরো ঢুকে গিয়েছে হাতে। ভাঙা গ্লাসের অর্ধেকটা এখনও তার হাতে। আফরানের শরীর কাঁপছে, চোখ দুটো রক্তিম লাল হয়ে আছে। এই বুঝি টুপ করে চোখ থেকে রক্ত গড়াবে। আফরানের এসবের কোনো ভ্রুক্ষেপ নেই, উল্টো সে আরিয়ার দিকে ঝুঁকে গ্লাসের ভাঙা কাজ আরিয়ার গলা বরাবর ধরে বলতে লাগলো, মরতে চাস তাই না, ওকে মেরে দে, এটা ঠিক আছে, যেভাবে বলবি ওইভাবেই মারবো। বলে ডেভিল হাসল। আফরানের হাতের রক্ত আরিয়ার বুকে গিয়ে পড়েছে। আরিয়া ভীত সন্ত্রস্ত হয়ে চোখ বন্ধ করে বলতে লাগলো, ভাইয়া, আমায় মারবেন না প্লিজ। আর বলবো না, আর হবে না। আমার ব্যথা লাগছে। আমি আমি সব কথা শুনবো আপনার, আমি সত্যি বলছি। বলে ডুকরে কাঁদতে লাগলো। অবশ্য আফরানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না, কিন্তু হঠাৎ চোখ গেল ভাঙা গ্লাসের একটু অংশে লেগে গলায় হালকা কেটে রক্ত জমে আছে আরিয়ার। সাথে সাথে আফরান নিজ অবস্থানের কথা মনে পড়তে গ্লাসের টুকরোটা হাত থেকে ফেলে দিয়ে ব্যাকুল কণ্ঠে উন্মাদের মতো বলতে লাগলো, বেশি ব্যথা পেয়েছিস? দেখ, আমি তোকে মারবো না, সত্যি বলছি। তুই আমাকে সত্যি সত্যি কেন রাগিয়ে দিস? আফরানের কথাগুলো বাচ্চাদের মতো লাগছে। এই মুহূর্তে আফরানের কথার পরিবর্তন দেখে আরিয়া চোখ খুলে তাকালো। এই মুহূর্তে মিস্টার মাফিয়াকে একদম বাচ্চাদের মতো লাগলো। কিন্তু ফার্স্ট এড বক্সটা কখন আনলো সেটা আরিয়ার বোধ গম্য হলো না। আরিয়ার গলায় ওয়ান টাইম লাগিয়ে দিয়ে বলল, খাবার খেয়ে ওষুধ খেয়ে নেবে, জলদি খেয়ে নে, নাহলে অনেক ব্যথা লাগবে। গলায় কতখানি কেটে গেছে, তুই সত্যি বলিস? আমি বাজে, খুব বাজে, খুব খারাপ। আরিয়া অবাক হলো আফরানের বাচ্চামো দেখে। নিজের হাত থেকে যে এতটা কেটে রক্ত বের হচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। লোকটা কি সত্যি সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে? নইলে এমন সাইকো টাইপ কেন উনি? উফ। আরিয়া এক দৃষ্টিতে তাকিয়ে এক মনে এসব ভেবে চলেছে। আফরান খাবারের প্লেটটা এনে আরিয়ার জন্য লোকমা তুলে হাত বাড়িয়ে দিতে খেয়াল করলো তার হাত থেকে রক্ত পড়ে খাবারটা নষ্ট হয়ে গেছে। রাগে বলতে লাগলো, ওয়াশরুমে গিয়ে হাতটা ধুয়ে কাকে যেন কল দিল। আবারও আরিয়ার কাছে এসে বলতে লাগলো, খুদে পেয়েছে না তোর? একটু ওয়েট কর, খাবার এসে পড়বে এক্ষুনি। আরিয়া কিছু বলছেই না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ সত্যি আফরানকে দেখতেই ইচ্ছে হচ্ছে। এই কেমন মানুষ, খোদা মালুম। কেউ একজন দরজায় নক করতেই আফরান দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে খাবারটা নিয়ে আবার দরজা আটকে দিল। আফরানের হাত থেকে এখনও রক্ত পড়ছে, তাই আবারও হাত ধুয়ে এসে খাবারে হাত দিতে চাইল। কিন্তু তার আগেই আরিয়া আফরানের হাতটা ধরে ফার্স্ট এড বক্স থেকে ব্যান্ডেজটা নিয়ে প্রথমে একটা মলম লাগিয়ে দিয়ে তার উপরে ব্যান্ডেজ করিয়ে দিতে লাগলো। আফরান একটু অবাক হয়। কাছে এসে আরিয়া বলল, আমি নিজেই খেতে পারবো। আরিয়ার এমন ব্যবহারে আফরান কিছু বলল না, স্বাভাবিক হলো এতক্ষণে। আরিয়া মুখে লোকমা তুলে বলল, আপনি খেয়েছেন? তোমাকে জানতে হবে না। আচ্ছা, আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? সত্যি বলুন তো। আরিয়ার কথায় আফরান কপাল কুঁচকায়। এভাবে তাকানোর কি আছে? যেটা সত্যি সেটাই তো বললাম। আমার মনে হয় আপনার ডক্টর দেখানো উচিত। তোমাকে ওসব ভাবতে হবে না। মাঝে মাঝে তুমি বলার হিসেবটা মিলাতে পারি না আপনার মুখে। এত কিছু লক্ষ্য করো?
আরিয়া কিছু বলল না। আরিয়ার খাবার শেষ। আফরান একটা ওষুধ আরিয়াকে দিয়ে বলল, এটা খেয়ে নাও, ব্যথা কমে যাবে। ভেরি ফানি। নিজে আঘাত করে এখন আবার নিজেই ব্যথা সারানোর ওষুধ দিচ্ছেন। আমাকে রাগিও না। আরিয়া কথা না বাড়িয়ে হাত থেকে ওষুধ নিয়ে খেয়ে নিল। ঘুমিয়ে যাও। বাড়ি যাব, এখানে আর ভালো লাগছে না আমার। বাড়ি কি করবি? কোনো কাস্টমার রেখে এসছিস? যাকেই রেখে আসি, আপনার তাতে প্রবলেমটা কি? মুখের উপর তর্ক করছিস? আপনার উপরে কথা বলার মতো সাহস আছে নাকি? বলেই তো মেরে দিবেন। আফরান আপাতত এখন আর রাখতে চাচ্ছে না, তাই আরিয়ার কথা কানে তুলল না। যাবার সময় লাইটটা অফ করে যাবেন, আর তালাটা পালে ঝুলিয়ে যাবেন না, ওকে? আফরান কথা না বলে গিয়ে লাইট অফ করে দেয়। ডিম লাইটটা লাগিয়ে দিন। নেই, পরে ল্যাম্প লাগিয়ে নাও। না লাগালেও প্রবলেম নেই, আমি কিচ্ছু করব না। ঠিক বুঝলাম না। আফরান কথা না বলে আরিয়ার পাশে সিটটায় শুয়ে পড়ল। পাগল হয়ে গেছেন? আমি এখন বড় হয়েছি। ছোটবেলায় তো বিয়ে না কাপড়ের সামনে হাঁটাহাঁটি করতে, কোলে উঠে যেতে। আমি তখন ছোট ছিলাম, এখন বড় হয়েছি আমি। আফরান উঠে আরিয়ার কাছাকাছি গিয়ে চোখ হয়ে চোখ রেখে বলল, তা কতটুকু বড় হয়েছিস? ঘুমের মধ্যে তো দেখি এখন যা পড়েছিস সব হাওয়া। আফরানের দুষ্ট কণ্ঠ। সেটা ঘুমের মধ্যে হয়, কিন্তু এইটুকু বলে আটকে গিয়ে কাশতে লাগলো। কি বলে এই লোকটা এসব? কিন্তু আপনি জানলেন কিভাবে? হ্যাঁ, আফরান আরিয়ার থেকে সরে গিয়ে বলল, তোর ব্যাপারে আমার সবকিছু জানি, যা তুই নিজেও জানিস না। এখন ঘুমিয়ে পড়। তাছাড়া এত কিছু জেনে তুই কি করবি? এমনি তো বিয়ে তো তোর আমার সাথেই হবে, তাই না? তোর সবকিছু দেখার রাইটে শুধুমাত্র আমারই আছে। এসব বাজে কথা বন্ধ করুন তো। মরে গেলেও আমি আপনাকে বিয়ে করব না। তাছাড়া আপনাকে বিয়ে করার কোনো মানেই নেই। সো ফানি। আফরানের রাগটা বোধ হয় আবার তার কপালের রং ভাষা দেখে বোঝা গেল। দেখুন, যাই হোক পরে দেখা যাবে। এখন আপনি এখান থেকে যান, নয়তো আমি ঘুমাবো না। আপনার উপর বিন্দুমাত্র বিশ্বাস নেই, কখন কি করে বসবেন। তুই তো বললি বড় হয়েছিস, তো এখন কিছু করলে প্রবলেম কোথায়? দেখুন, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আফরান একটু হেসে আমার পাশ ফিরে শুয়ে যায়। আরিয়া কিছুক্ষণ বক বক করে কিছু না করতে পেরে নিজেও পাশ ফিরে শুয়ে যায়। আয়ুষ এই মুহূর্তে পুলিশের সামনে বসে আছে। জি স্যার, বলুন, হোয়াট ইউর প্রবলেম? আমি একজন ডিটেকটিভ। কলেজের সামনে যে ওই দিন একজনের মৃত্যু হয়েছিল সেটা নিয়ে আমি অনেক সন্দেহের মধ্যে ছিলাম। শেষ পর্যন্ত এর খোলাসা আমি করেছি। আসল কিলারের বিরুদ্ধে প্রমাণ নিয়ে এসেছি। পুলিশ চমকায়। আচ্ছা, তাহলে বলুন কি কি প্রমাণ এনেছেন? আয়ুষ তার ফোনটা বের করে কিছু ভিডিও দেখায়, যেটাতে ওই প্লাগ নাম্বার ছাড়া গাড়িটা যেখানে যায় সেখানের ফুটেজ। গাড়ি থেকে একটা মধ্যবয়স্ক লোক বেশ মোটা তাজা স্পষ্ট দেখা যাচ্ছে। পুলিশ হাঁপ ছেড়ে বলে, এই লোকটা আসল কিলার? নু স্যার, এটা একজন ভাড়া করা। আসলে খুনি অন্য কেউ। প্রুভ? মোটা ওই লোকটাই সব ডিটেলস দিয়ে আমি ওই লোকটার ঠিকানা বের করে তার বাড়ি গিয়েছিলাম, কিন্তু আমি যাওয়ার আগেই লোকটাকে মার্ডার করা হয়েছে। আচ্ছা, তাহলে কিলারকে খুঁজে পাওয়া যায়নি, তাই তো? পেয়েছি। আমি সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম, সেখানে এই লোকটাকে দেখেছি। লোকটা ভেতরে যাওয়ার পর থেকে আর কোনো ফুটেজ নেই, কিন্তু আমি চিনি লোকটাকে। কিভাবে চিনেন? এর নাম তানভীর, আমার বড় ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। আমার ভাইয়ের কথা ছাড়া এক পাও নড়ে না। একে নিশ্চয়ই আমার ভাই পাঠিয়েছিল আর তার হাতেই খুন করেছে। অর্থাৎ যার সবটা আমার ভাই করেছে। বোঝা যায় আমার ভাই আসল কিলার। আপনার ভাইয়ের নাম? আফরান চৌধুরী। আয়ুষের মুখের নামটা শুনে পুলিশ কাশতে শুরু করে। এক গ্লাস পানি ঢক ঢক করে খেয়ে ফেলে। আপনি কি শিওর আপনার ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে চান? আমি একজন ডিটেকটিভ হয়ে অন্যের বিরুদ্ধে থাকবো, এটাই আমার কাম্য। আশা করি আপনিও এটার বিপরীত। আয়ুষের কথা শেষ করতে না দিয়ে কেউ একজন তার কথার রেশ টেনে বলল, বুঝতে হবে আমার ভাইয়ের সাহস আছে। ভেরি গুড। বারবার নিষেধ করার পরও নিজে জেলের ভাত খেতে চলে এসছে। আগে বললেই পারতিস, আগে এনে দিতাম। আয়ুষ পেছনে তাকায়। আফরান দুহাত পকেটে গুজে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে। আফরানকে দেখে পুলিশ দাঁড়িয়ে পড়ে, পা কাঁপছে পুলিশের। গুড, তোকে নিয়ে আসতে হয়নি, নিজেই এসে হাজির। আমি এখানে কি জন্য এসেছি সেটা এখনো বুঝতে পারবে। পুলিশকে উদ্দেশ্য করে বলল, ইন্সপেক্টর ইশতিয়াক আহমেদ,
আমাকে একদিন আটকে রেখেছিল এই ছেলেটা। আমি কোনো রকম পালিয়ে এসেছি। আমাকে যখন আটকে রাখে বারবার বলছিল আমি যেন শিকার চাই, ওই খুনটা আমি করেছি। উনি একটা প্ল্যান করেছেন, আর আমার অ্যাসিস্ট্যান্টকে আমাকে মারার হুমকি দিয়ে বলেছে যেন ওই লোকটাকে মেরে দেয়, কারণ লোকটাকে যদি আপনার বেঁচে থাকলে নাকি পুলিশ এনাকে ধরে ফেলত, তাহলে তার সব প্ল্যান নষ্ট হয়ে যেত। আর আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছিল যেন দোষটা আমার উপর দিতে পারে। কি রে তানভীর, বল ঠিক বললাম না? দু কদম পিছে থাকা তানভীর পুলিশের দিকে তাকিয়ে বলল, জি স্যার, আমাকে ব্ল্যাকমেল করেছিল এই লোকটা, তাই আমি করেছি। আয়ুষ আফরানের কথার কোনো মানে বুঝতে পারল না। তুই কি আমার সাথে মজা নিচ্ছিস আরফান? আফরান কিছু না বলে ডেভিল হাসলো। পুলিশ এসে আয়ুষকে অ্যারেস্ট করে বলল, মিস্টার আয়ুষ চৌধুরী, আপনি নিজে অপরাধ করে সেটা ঢাকা দিতে এত বড় একটা গেম খেললেন, তার জন্য আপনার শাস্তি কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। এসবের মানে কি? আমি কেন মারতে যাব? আমি নিজেই তো একজন ডিটেকটিভ। আমি অন্যায় করতে যাব কেন? এটা খুলুন বলছি। আফরান আবারও বাঁকা হাসল। আয়ুষ গিয়ে আফরানের শার্টের কলার ধরে বলতে লাগলো, এটা কেন করছিস হুয়াই? বলেছিলাম না নিজের দুঃখ নিজে ডেকে আনিস না। শুনলি কই? নিজের দোষে নিজের অবস্থা করেছিস, আমাকে বলে লাভ কে? বলে আয়ুষের হাত কলার থেকে ছুটিয়ে বলল, আচ্ছা, মেয়েদের মতো ডলাডলি করছিস কেন? হ্যাঁ ইন্সপেক্টর, একে নিয়ে যাচ্ছে না কেন? পুলিশ এসে আয়ুষকে শক্ত হাতে ধরে টেনে লকআপে পুরে দিল। আমাকে এমন করার প্রতিশোধ আমি নিব মিস্টার আরফান চৌধুরী। আফরান যেতে যেতে পুলিশকে বলল, এই যে স্যার, হুমকি দেওয়ার শাস্তি যেন কি, ওইটার শাস্তিটা ওকে ফ্রিতে দিয়ে দিবেন। বলে আফরান চলে গেল। প্রায় রাত 11টার উপরে আফরান বাড়ির গেটে পা রাখতেই কেউ বলে উঠল, তোমার এত সাহস হয় কিভাবে? তুমি তোমার ভাইকে জেলে দিয়েছো? ওহ বাবা, কিছু বলো না তুমি। আচ্ছা, ভাই কি কখনো নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়ে পুলিশের কাছে যেতে পারে? সেটা তোমার ছোট ছেলে করেছে, তাতে আমার কি করা ছিল বলো তো? আগে তো সাবধান করেছিলাম, না শুনলে আমার কি করার বলো? তুমি অন্যায় করেছো, সে তো করেনি, তাহলে কেন এমন করলে? আফরান কথা না বাড়িয়ে উপরে উঠতে লাগলো। তুমি ওই খুনটা করেছো, কেন করেছো সেটা জেনে লাভ নেই, কিন্তু আয়েশকে এভাবে খুনের দায়ে দেওয়াটা তোমার উচিত হয়নি। তাকে কালকের মধ্যে যেন আমি দেখতে পাই। তোমার কোনো আইডিয়া আছে তোমার এই একটা মিথ্যা কথার জন্য তার কেরিয়ার কতটা ঝরে যাবে? তার স্বপ্ন মাটি হয়ে যাবে। তাকে এই ডিটেকটিভ পদ থেকে নির্বাসন দেওয়া হবে। জেনে বুঝে করেছে বাবা। আমি চাই না তোমার ছেলে সারা জীবন ডিটেকটিভিটি করে আমার পেছনে লেগে থাকো আর তোমার কোম্পানি সামলাবে কে? হ্যাঁ, আমি তো পারবো না কখনো। কথাটা বলেই রুমে চলে গেল। বললাম তো বিয়ে করবো না, তাহলে বারবার কেন জ্বালাচ্ছেন আমায়? আপনার কি আর কোনো কাজ নেই? আপনাকে আর কিভাবে বোঝাবো যে আপনাকে আমার বিরক্ত লাগে, জাস্ট হেট করি আমি আপনাকে। আই জাস্ট হেট ইউ মিস্টার আফরান চৌধুরী। আপনার মতো ছেলেদের দিকে তাকাতেও ইচ্ছে হয় না, কেন বোঝেন না আপনি? কথাগুলো বলে আরিয়া। সামনের দিকে হাঁটতে লাগলো আরিয়া। আফরান রাগে কি বলবে আপাতত তার জানা নেই, তবে এর জবাব আরিয়াকে যে দিতেই হবে। তার মতো এমন একজন মানুষকে এইটুকুনি একটা মেয়ে এতগুলো কথা শুনিয়ে সামনে থেকে চলে গেল। না, তা হতে দেবে না। এর সত্য এই মেয়েকে দিতেই হবে। ঠিক দুপুরবেলা বাড়ির বাহিরে গার্ডেনে আরিয়া আফরান দুজন অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি হয়। আফরান মজার ছলে বিয়ের কথাটুকু বলেছিল, বাট আরিয়া তার সব রিয়াকশন দেখিয়ে নিজের শাস্তির মাপ বাড়িয়ে গেল বোধহয়। তখন জৌলি কাজ তাকায় নিজ রাগ ভেতরেই হজম করে নিয়ে বেরিয়ে গিয়েছিল। বাড়ি ফিরে সোজা আফরান আরিয়ার রুমে ঢুকে আরিয়াকে না পেয়ে বুঝতে অসুবিধে হয়নি ওয়াশরুমে আছে। পুরো রুমটা একবার চোখ ঘোরালো, ভাবছে আজকে এই মেয়েকে সকালের জন্য কি করা যায়। মুখের ওপর কথা বলার এত সাহস কই পেল এই মেয়ে? সে তো তাকে এত সাহস দেয়নি। আরিয়া শাওয়ার নিয়ে শরীরে টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসলো। আফরান এতদিক বিবেচনা না করে তাকে দুগালে দুটো চট বসিয়ে বলল, তোর এত সাহস হলো কিভাবে? আমি কি তোর কাছে অনুমতি চেয়েছিলাম বিয়ে করতে? তাহলে এত কথা বলে সাহস হলো কিভাবে তোর? আরিয়ার চোখের কোণে পানি চিকচিক করছে, এখনই গড়িয়ে পড়বে মনে হয়। বলল, আপনার মতো লোককে বিয়ে করার প্রশ্নই ওঠে না। আপনি একজন খুনি, আপনি একজন মিথ্যেবাদী। আপনি ফারহান ছেলেটাকে মেরেছেন, আপনি আয়াস ভাইয়াকে মিথ্যে অপবাদে জেলে দিয়েছেন। আপনাকে হেট করি আমি। আই জাস্ট হেট ইউ মিস্টার আরফান চৌধুরী। কখনো ভেবেছেন যাকে মেরেছেন তার ফ্যামিলির কী অবস্থা?
মা বাবা কি করছে, কতটা কষ্ট পেয়েছে কিভাবে বুঝবেন? আপনি তো পশুর চেয়েও অধিক বিবেকহীন। আপনার পেশাই তো মারামারি কোপাকুপি করা। এমন একজন খুনিকে বিয়ে করে নিজের জীবনটাকে শেষ করা কোনো মানে হয় না। এখান থেকে বেরিয়ে যান। আরিয়া চেঁচিয়ে কথাগুলো বলল। আফরানের চোখ দুটি ঘন লাল হয়ে আছে। পা পা করে আরিয়ার দিকে এগোচ্ছে। আরিয়া পিছিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আরিয়ার পিঠ দেয়ালে ঠেকে। আফরান আরিয়ার দুগাল চেপে ধরে বলে, আমি খুনি তাই না? আমি বিবেকহীন তাই না? কার জন্য বললি? দুটো ছেলের জন্য। ওই দুটো কি তোর রোজ কাস্টমার ছিল? বল, শরীরের চালামিটা তোদের দিয়ে আমাকে বল, আমি মিটিয়ে দিই। ট্রাস্ট মি, ওই দুইটার চেয়ে বেশি মজা দিতে পারবো। আফরানের কথাগুলো আরিয়ার কানে বজ্রপাতের মতো শোনালো। কিন্তু আফরান এত জোরে চেপে ধরার কারণে আরিয়ার নড়তে পর্যন্ত পারছে না। বল, কখন ওদের দিয়ে কাজ করতে? আমি সেই সময় সে জ্বালা কমিয়ে দিয়ে যাব। তুই কি মেয়ে মায়ের? দুইটা ছেলে কি তোর লাগলো এত জ্বালা শরীরে? আরিয়া কোনো রকম নিজেকে ছাড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনার মতো এত নিকৃষ্ট মানের মানুষ আমি আর দুটো দেখিনি। এত নীচ আপনার হৃদয়, ছি। আফরান এবার আরিয়ার হাত ধরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দরজা আটকে এসে আরিয়ার দিকে ঝুঁকে শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলল, কি বললি? আমি নিকৃষ্ট? ঠিক আছে, এবার নিকৃষ্ট হয়ে দেখে। বলে শার্টটা ছিটকে নিচে ফেলে আকস্মিক আরিয়ার উপরে উঠে ঠোঁটে ঠোঁট বসালো। আরিয়া আফরানকে দু হাত দিয়ে একাধারে থাপড়িয়ে যাচ্ছে নিজেকে ছাড়ানোর জন্য। আফরান এবার আরিয়ার দু হাত বিছানার সাথে চেপে ধরে কিস করতে শুরু করে। আরিয়া গোঙাচ্ছে। আরিয়ার এমন গোঙানির আওয়াজে আফরান অসহ্য হয়ে আরিয়ার ঠোঁটে কামড় বসালো। তারপর নিজের মতো করে অনেকক্ষণ চুমু খেয়ে ছেড়ে দিল। আরিয়ার ঠোঁটের কোণা থেকে রক্ত পড়ছে কামড় দেওয়ার কারণে। ছাড়া পাওয়া মাত্রই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মনে হচ্ছিল এতক্ষণ নিঃশ্বাস আটকে ছিল। আফরান বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের ঠোঁট মুছে আবার আরিয়ার ঘাড়ে গলায় তাওয়ালের উপর পর্যন্ত যতটুকু শরীর দেখা যায় ততটুকুতে হালকা কামড় বসাতে লাগলো। একের পর এক আরিয়া কাঁপা কাঁপা গলায় কোমলভাবে বলল, স্টপ। আফরান আরিয়ার দিকে তাকালো। আরিয়া চোখ বন্ধ করে আছে, চোখের পাপড়িগুলো কাঁপছে। আফরান আরিয়ার হাত ছেড়ে দিয়ে দু হাতে আরিয়ার দুগাল মৃদু স্পর্শ করে চোখের পাতায় চুমু খেল। আরিয়ার শরীর কেঁপে ওঠে। না চাইতেও আরিয়ার হাত দুটো আফরানের দুই উন্মুক্ত কাঁধে চলে যায়। হাত দুটো দিয়ে আফরানের বাহু ধরে আছে শক্ত করে। আফরানের রাগটা বোধহয় কমেছে, না হয় একদম মিশে গেছে, বিন্দুমাত্র রাগের রেশ নেই। আফরান আরিয়ার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টি। তার সেই ছোট্ট ভালোবাসার মানুষটা কত বড় হয়ে গেছে, তাকে ছেড়ে থাকার জন্য কতটাই না চেষ্টা করছে। তার উপর যে রাগটা নিয়ে ছোটবেলায় শহরে এসেছিল সেটা এখন আর নেই। এখন চায় খুব কাছে থাকতে, খুব কাছে। আফরান আবারও মৃদু হাসে আরিয়ার অবস্থা দেখে। এখনও কাঁপছে মেয়েটা। নিজের এই মৃদু হাসি মাখা মুখখানি আরিয়ার থেকে লুকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মুখের উপর আরো কথা বলবি? আরিয়া কিছু বলছে না। আফরান হালকা ধমক দিয়ে আবারও বলল, উত্তর দে, নাহলে কিন্তু আবার। আরিয়া দ্রুত গলায় বলে উঠল, না, আর বলবো না ভাইয়া, প্লিজ ছেড়ে দিন। তো এইভাবে অন্ধ হয়ে থাকবে নাকি চোখ খুলবে? আরিয়া এক চোখ টিপ টিপ করে খুলে আফরানকে তাকিয়ে থাকতে দেখে আবারও চোখ বন্ধ করে নেয়। আফরান আরিয়ার এমন পাগলামো দেখে হেসে আবার বলল, খুলবে নাকি আবারও? আরিয়া ঠাস করে দু চোখ খুলে নিয়ে বলে, এই তো তাকালাম, কিছু করবেন না বলুন। আফরান এবার আরিয়ার সামনেই হেসে আরিয়ার নাকে নাক ঘষে বলে, পাগল একটা। আরিয়া একদম মূর্তির মতো হয়ে আছে, কোনো নড়াচড়া নেই। আফরান আরিয়ার কপালে চুমু খেয়ে উপর থেকে সরে পাশে শুয়ে বলে, যা কাপড় চেঞ্জ কর। আরিয়া মনে হয় হাঁপ ছেড়ে বাঁচল, যেন কোনো বিশাল ওজনের বস্তু পড়েছিল তার উপর। সুযোগ পেতেই সাথে সাথে উঠে বসে পড়ে। কি হলো, চেঞ্জ কর যা। আপনি অনেক খারাপ হয়ে গেছেন ভাইয়া, বলে ন্যাকা কান্না শুরু করে। আফরান আরিয়ার দিকে তাকিয়ে শুধালো, এইভাবে খালি টেবিলে বসে থাকলে আরো খারাপ হয়ে যাব। আমাকে এইভাবে পাগল না বানিয়ে ড্রেস পরে আয়, যা। ভ্যাবা করে মাথা খারাপ করিস না। আরিয়া একবার নিজের দিকে তাকিয়ে আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো। বলছিটা কি, এইভাবে কাঁদছিস কেন? আমি এইভাবে আছি, আপনি আমাকে এখন বলছেন। তা কি হয়েছে? আমি কি বলেছি এভাবে থাকতে?
নাকি তুই এসছিস? আর দরজা আটকে শাওয়ারে যাবি, ঠিক আছে? আমি তো দরজা আটকে এসেছিলাম, কিন্তু আমি দরজা লাগালেও আপনি ভিতরে কিভাবে এসে পড়লেন? উফ, ভুলেই গেছিলাম। কিভাবে আসলেন বলুন সেটা। কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন? তোর রুমের ডুপ্লিকেট চাবি আমার কাছে আছে। আরিয়া বিস্ফোরিত অবাক চোখে আফরানের দিকে তাকায়। তোর শরীরের দাগগুলো এখনো যায়নি। আমি সেদিন বুঝিনি এতটা দাগ পড়ে যাবে। আরিয়া কিছু না বলে উঠে দাঁড়িয়ে বলল, আমি চেঞ্জ করবো, আপনি বের হন। আমি দেখবো বললাম কখন? আর আমার আর কি বা দেখার বাকি আছে? আর গোসলে কিভাবে সুইসাইড করার সাবজেক্টটা বাদ দিয়ে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।